সুপ্রিয় শিক্ষার্থী আমার, আমি আবারও চলে এসেছি তোমাদের অনলাইনে ক্লাস নেওয়ার জন্য। তোমরা সকলে কেমন আছো? আমি আশা করছি তোমরা সকলে সুস্থ আছো, নিরাপদে বাড়িতে অবস্থান করছো। প্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের সিলেবাসের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। কিন্তু দুঃখের বিষয় যে তোমাদের সাথে এখনো আমাদের ক্লাসরুমে দেখাই হলো না। তোমরা আমাদের তথা শিক্ষকদের প্রতিদিনই দেখতে পাচ্ছ, কিন্তু আমরা তোমাদের দেখতে পাচ্ছি না। আমরা আশাবাদী খুব শীঘ্রই তোমাদের সাথে আমাদের ক্লাসরুমে দেখা হবে। তো তারপরও যদিও আমরা আমাদের সিলেবাসের শেষ পর্যায়ে চলে এসেছি, কিন্তু ক্লাসরুমে দেখা হলে যে ক্লাসগুলো নেওয়া হয়েছে, সেই ক্লাসগুলোর নোট আমি করতে বলেছি তোমাদের, খাতাতে লিখে রাখতে বলেছি এবং বাড়ির কাজগুলো হাতে লিখতে বলেছি। তোমরা অবশ্যই আমার ধারণা, আমার বিশ্বাস তোমরা অবশ্যই প্রতিদিনের ক্লাসগুলো নোট করে খাতাতে রেখেছো এবং বাড়ির কাজগুলোও করেছো। এবং কারো যদি ২-১ টি ক্লাস মিস হয়ে যায়, না করতে পারো, আমার ইউটিউব চ্যানেলে আছে অথবা ঢাকা কলেজের পেজে আছে। তোমরা অবশ্যই ক্লাসগুলো করে নিবে এবং বাড়ির কাজগুলো করবে। তার সাথে, সাথে ক্লাস লেকচারগুলো নোট করে রাখবে। শ্রেণীকক্ষে তোমাদের সাথে যখন দেখা হবে, তখন অবশ্যই কিন্তু আমি সেইগুলো খাতাগুলো চেক করে দেখব। ঠিক আছে? তো শিক্ষার্থী, তাহলে চলো আজকের অনলাইন ক্লাসটি শুরু করা যাক। আমার অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকের ক্লাসটি পরিচালনা করছি আমি, শ্রাবণী ধর, প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আজকে আমি উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীর উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র, অধ্যায় ৯ম, ব্যবসায়ের অবস্থান ২ এর উপর ক্লাস নেব। প্রিয় শিক্ষার্থী, তোমাদের সাথে আজকে আমার ১৩তম ক্লাস। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা গত ক্লাসে ব্যবসায়ের অবস্থান সম্পর্কে জেনেছ। ব্যবসায়ের অবস্থানের যে বৈশিষ্ট্যগুলো তোমরা জেনেছ গত ক্লাসটিতে। যারা করোনি তারা অবশ্যই ক্লাসটি করে নিবে। ঠিক আছে? তাহলে চলো যে আজকে আমরা কি শিখতে যাচ্ছি। আজকের ক্লাসটি শেষে তোমরা ব্যবসায়ের অবস্থানের প্রভাব বিস্তারকারী বিষয়সমূহ ব্যাখ্যা করতে পারবে, ব্যবসায় অবস্থান নির্বাচন প্রক্রিয়া ব্যাখ্যা করতে পারবে এবং ব্যবসায়ের অবস্থান কিভাবে ব্যয়কে প্রভাবিত করে তা ব্যাখ্যা করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, ব্যবসায়ের অবস্থানের উপর প্রভাব বিস্তারকারী বিষয়সমূহ এটি কি? আচ্ছা, আমরা জানি যে ব্যবসায় অবস্থান কাকে বলে। ব্যবসায়টা যেখানে স্থাপন করা হয় এবং যেখান থেকে ব্যবসায়টি পরিচালনা করা হয়, সেটিকেই কিন্তু আমরা ব্যবসায়ের অবস্থান বলি। এবং এই ব্যবসায়ের অবস্থানটি কিন্তু একটি ব্যবসায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং ব্যবসায়ের অবস্থানটি কোথায় হতে পারে বা কোথায় হবে সেটি নির্ধারণ করা কিন্তু বেশ কিছু বিষয়ের উপর নির্ভর করে এবং যে বিষয়গুলো প্রভাব বিস্তার করে সেগুলোকেই বলা হচ্ছে কি প্রভাব বিস্তারকারী বিষয়সমূহ। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা চলো দেখে নিই যে এই যে ব্যবসায়ের অবস্থানের উপর কোন কোন বিষয়গুলো প্রভাব বিস্তার করে থাকে। যে বিষয়টি প্রভাব বিস্তার করে তার প্রথমে আমরা দেখতে পাচ্ছি, স্ক্রিনে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, কি বলতো? পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা, তাই না? ইয়েস। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে আমরা যেখানে ব্যবসায়টি স্থাপন করব, সেখানে যদি পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থা ভালো না হয়, উন্নত না হয়, তাহলে কিন্তু আমাদের ব্যবসায়টি ভালো মতো চলবে না। ব্যবসায়ের যে উৎপাদিত পণ্য সেগুলোও কিন্তু আমাদের কি হবে না, বিক্রয় হবে না এবং সহজে আমরা ক্রেতার নিকট পৌঁছাতে পারবো না। শুধু ক্রেতার কথা বাদ দিলাম, আমরা যে শ্রমিক যারা আমাদের ব্যবসায় কাজ করবে, তারাও কিন্তু এই পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা খারাপ হলে তাদেরও কিন্তু আসতে যেতে অনেক কি হবে, সময় নষ্ট হবে এবং অনেক কষ্ট হবে। যার ফলে কিন্তু আমরা কিন্তু যথাসময়ে শ্রমিক নাও পেতে পারি এবং কাঁচামাল যে আমরা সংগ্রহ করব, সেই কাঁচামালও কিন্তু আমরা ভালোভাবে সংগ্রহ নাও করতে পারি যদি আমাদের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা খারাপ হয়। প্রিয় শিক্ষার্থী, যেখানে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা ভালো, সেখানেই কিন্তু ব্যবসায়টি বেশিরভাগ সময় আমরা দেখে থাকি সেই সমস্ত অঞ্চলেই গড়ে ওঠে। এই জন্য ব্যবসায়ের অবস্থানের
উপর প্রথম যে প্রভাব বিস্তারকারী বিষয়টি সেটা আমরা কি দেখলাম? পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। ঠিক আছে? অর্থাৎ পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা যদি গঠন করাটা উচিত হবে না এবং ব্যবসায় গঠনও সাধারণত সেসব অঞ্চলে করা হয় না। এবং যে সকল অঞ্চলে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা ভালো হয় সে সকল অঞ্চলে সাধারণত ব্যবসায়টি অবস্থান করা হয়, গঠন করা হয়। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা যেটি দেখছি সেটি হচ্ছে ব্যবসায়ের প্রকৃতি। আসলে ব্যবসায়ের প্রকৃতির উপর বিবেচনা করেও কিন্তু ব্যবসায়ের অবস্থান হয়ে থাকে। একেক ব্যবসায় কিন্তু একেক রকম প্রকৃতির, তাই না? তো সেই হিসেবে কিন্তু ব্যবসায়টি একেক জায়গাতে অবস্থান হয়ে থাকে। যেমন কোনো ব্যবসায় আম বা কারখানা, শিল্প কারখানা একদম মানে খুবই কাঁচামাল নির্ভর। যেমন লবণ কারখানা। এটি কিন্তু একদম কাঁচামাল নির্ভর যে সমুদ্রের পানি থেকে আমরা জানি যে লবণ হয়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সমুদ্রের অঞ্চলের আশেপাশে কিন্তু এই লবণ কারখানাগুলো গড়ে ওঠে। আমরা কিন্তু এটি ঢাকাতে আ গড়ে তুলতে পারব না, তাই না? আবার চা শিল্পগুলো দেখা যাচ্ছে এগুলোও কাঁচামাল নির্ভর। এগুলোও কিন্তু দেখা যাচ্ছে যেসব অঞ্চলে চা বাগান আছে সেসব অঞ্চলের আশেপাশে কিন্তু চা শিল্পগুলো গড়ে ওঠে। তো এই যে ব্যবসায় প্রকৃতি এর উপর ডিপেন্ড করে আমরা বুঝতে পারবো যে ব্যবসায়টি কোথায় অবস্থান করাটি উচিত হবে। তাই তো? তো দেখা যাচ্ছে যে অনেক বৃহৎ খুচরা ব্যবসায়ী, ঠিক আছে? বৃহদায়তন খুচরা ব্যবসায়ী যেগুলো এগুলো কিন্তু সাধারণত আম আ গ্রামগঞ্জে এগুলো স্থাপন করা হয় না। ঠিক আছে? ছোট যে খুচরা ব্যবসায়গুলোই কিন্তু গ্রামগঞ্জে স্থাপন হয় এবং বৃহদায়তন খুচরা ব্যবসা সাধারণত শহরাঞ্চলে আম ৪ রাস্তার মোড়ে, ঠিক আছে? বাজারের কাছাকাছি সাধারণত এগুলো স্থাপন করা হয়। সুতরাং প্রিয় শিক্ষার্থী, ব্যবসায়ের প্রকৃতি কিন্তু ব্যবসায়ের অবস্থানকে প্রভাব বিস্তার করে থাকে। আচ্ছা, এরপরে আমরা দেখি বাজারের নৈকট্য। অর্থাৎ বাজার কত কাছে সেটিও কিন্তু ব্যবসায়ের অবস্থানের উপর প্রভাব বিস্তার করে থাকে। আমরা জানি যে উত্তম ব্যবসায় অবস্থান আমরা কখন বুঝবো? যখন ব্যবসায়ের অবস্থানটি বাজারের কাছাকাছি অবস্থান করবে বা গঠন করা হবে। তো সেই হিসাবে দেখা যাচ্ছে যে বাজারের নৈকট্য কেন আমরা এটি ব্যবসায়ের অবস্থানকে প্রভাবিত করে? কারণ বাজার যত কাছে হবে আমরা কিন্তু আমাদের পণ্যদ্রব্য তত সহজে বাজারে নিয়ে যেতে পারবো বা সেখানে ক্রেতা সমাগম ঘটবে যদি আমরা আশেপাশে আমার ব্যবসায়টি অবস্থান করি বা গঠন করি। সেক্ষেত্রে কিন্তু বাজারের কাছাকাছি করলে বা বাজারের ভিতরে করলে আমরা সহজেই ক্রেতা পাবো। আমরা সহজেই আম আ পণ্যটি ভোক্তার কাছে পৌঁছে দিতে পারবো। ঠিক আছে? এবং ভোক্তাও দেখা যাচ্ছে যে কোনো বাজার করতে এসে সহজেই সে আমাদের পণ্যটি পেয়ে যেতে পারে। এজন্য বাজারের নিকটে ব্যবসায় স্থাপন করাটি খুবই জরুরি বিষয় এবং এটিও কিন্তু একটি প্রভাব বিস্তার করে থাকে ব্যবসায়ের অবস্থানের উপর। আচ্ছা, এরপরে দেখো ক্রেতাদের অবস্থা। ক্রেতাদের অবস্থার উপর ডিপেন্ড করে কিন্তু ব্যবসার অবস্থান। অর্থাৎ ক্রেতার রুচি, চাহিদা বা ক্রেতার ক্রয় ক্ষমতার উপর অনেক ব্যবসার অবস্থান নির্ভর করে। যেমন ধরো আম ক্রেতা যদি ক্রয় ক্ষমতা সম্পন্ন না হয়ে থাকে, যেসব অঞ্চলের ক্রেতারা খুব বেশি ক্রয় ক্ষমতা সম্পন্ন নয়, তা সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে আমরা আম আম যদি হোটেলের বিজনেস করি তো সেখানে কিন্তু আমরা 5 স্টার হোটেল সেখানে স্থাপন করব না বা সেখানে আমরা আ রেস্টুরেন্ট স্থাপন মানে নামি দামি রেস্টুরেন্ট স্থাপন করব না। সাধারণত সেখানে আম যে পুরি, চায়ের দোকান সেগুলো হয়ে থাকে। আবার ক্রেতাদের অবস্থান যদি অনেক ভালো হয়ে থাকে, তাদের ক্রয় ক্ষমতা যদি অনেক ভালো হয়ে থাকে তাহলে কিন্তু সেখানে রেস্টুরেন্ট হবে, সেখানে চা পুরির দোকান চলবে না। তো এই ক্রেতাদের অবস্থানের উপর ডিপেন্ড করে কিন্তু ব্যবসার অবস্থানটি নির্ভর করে। ঠিক আছে? যেমন ডিপার্টমেন্টাল স্টোর গুলো ক্রেতাদের আ অবস্থা যদি তাদের ক্রয় ক্ষমতা ভালো হয় তাহলে সেগুলোতে সুপার স্টোর, ডিপার্টমেন্টাল স্টোর সেইসব জায়গাতে স্থাপিত হয় যেসব অঞ্চলে ক্রেতাদের অবস্থার ক্রয় ক্ষমতা ভালো। আর যে সকল অঞ্চলে ক্রেতাদের ক্রয় ক্ষমতা আম তুলনামূলক কম, ঠিক আছে? ভালো নয়।
হুম? সেসব অঞ্চলে কিন্তু এই ডিপার্টমেন্টাল বা সুপার স্টোরগুলো সেসব অঞ্চলে গঠন করা হয় না সাধারণত। আমরা দেখি সেখানে মুদি দোকানগুলো স্থাপন করা হয়। তো এই যে ক্রেতাদের অবস্থার উপর ডিপেন্ড করেও কিন্তু ব্যবসার অবস্থানটি নির্ভর করে। এজন্য বলা হচ্ছে যে ক্রেতাদের অবস্থা ব্যবসার অবস্থানের উপর আ প্রভাব বিস্তার করে। ঠিক আছে? এখন চলো আমরা যেটি দেখব সেটি হচ্ছে শ্রমিক কর্মচারীর প্রাপ্তব্যতা। তাহলে আ এই যে আমরা জানি যে প্রতিটি ব্যবসায়ের ক্ষেত্রে কিন্তু শ্রমিক কর্মী মানে লাগবে। আমার শ্রমিক কর্মী এটি একটি আ কি উপাদান, তাই না? তো এই যে উৎপাদনের উপকরণের মধ্যেও আমরা দেখি যে সেখানে শ্রমিক আছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা যদি শ্রমিক কর্মচারী এমন জায়গাতে ব্যবসা স্থাপন করলাম যেখানে শ্রমিক কর্মচারী পাওয়া যাচ্ছে না। তাহলে কিন্তু আমার ব্যবসাটি চলবে না। পরিচালনা করাটা অসম্ভব হয়ে যাবে। এজন্য এই শ্রমিক কর্মচারী মানে যেখানে পাওয়া যায়, সহজে পাওয়া যায়, কম দামে পাওয়া যায়, সস্তা শ্রমিক কর্মচারী যেখানে পাওয়া যায়, সেখানেও কিন্তু ব্যবসার অবস্থানটা তার উপরেও ডিপেন্ড করে। ঠিক আছে? তো আমরা জানি যে যে সকল অঞ্চলে আমরা সস্তায় শ্রমিক পাবো, আমরা যদি সে সকল অঞ্চলে ব্যবসা স্থাপন করি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের ব্যবসায়ের যে উৎপাদন খরচটা সেটি অনেক কমে যায়। সেক্ষেত্রে অবশ্যই আমাদের অন্যান্য বিষয়ও বিবেচনা করতে হবে। তো এইজন্য দেখা যাচ্ছে যে আমাদের যে আম ইপিজেড, ইপিজেড অঞ্চলে শ্রমিক কর্মচারী পাওয়া যায় অনেক সস্তায়। যার জন্য দেখা যাচ্ছে তাইওয়ান, কোরিয়ান আম আমাদের দেশে ইপিজেডে কিন্তু অনেক ব্যবসায়ী তারা গড়ে তুলছে। তো এজন্য দেখা যাচ্ছে যে কি যে সস্তা শ্রমিক কর্মচারী যেখানে পাওয়া যায় খুব সহজে আমরা এটার উপরেও কিন্তু ব্যবসার অবস্থান কি করে? প্রভাব বিস্তার করে। এই সস্তা শ্রমিক কর্মচারী প্রাপ্তব্যটা ব্যবসার অবস্থানের উপর কি করে? প্রভাব বিস্তার করে। বুঝতে পেরেছ? আচ্ছা, এরপরে দেখো শক্তি সম্পদের প্রাপ্তব্যতা। শক্তি সম্পদ যেসব অঞ্চলে পাওয়া যায়, যেসব অঞ্চলে সম্পদের ঘাটতি নাই, এ এ সেসব অঞ্চলে কিন্তু ব্যবসায় অবস্থান হয়ে থাকে সেসব অঞ্চলে। যেমন গ্যাস, বিদ্যুৎ, পানি এগুলো যেখানে আমরা সহজেই পেয়ে থাকি, গ্যাস, বিদ্যুৎ, ঠিক আছে? তো সেইসব অঞ্চলে কিন্তু আমরা ব্যবসাটি করতে পারি। আর যে সকল অঞ্চলে গ্যাস পাওয়া যায় না বা বিদ্যুৎ আ সাপ্লাই খুব কম বা পাওয়া যায় না, সে সকল অঞ্চলে কিন্তু কারখানা গড়ে ওঠে না। তাই শক্তি সম্পদের প্রাপ্তব্যটাও কিন্তু ব্যবসার অবস্থানের উপর প্রভাব বিস্তার করে থাকে। ঠিক আছে? যে আমরা ঢাকার আশেপাশে গাজীপুর, নারায়ণগঞ্জ এগুলো অঞ্চলে গ্যাস অনেক আছে। যার ফলে কি হচ্ছে এসব অঞ্চলে কিন্তু কারখানা আ গড়ে উঠেছে। কিন্তু উত্তরাঞ্চলে খুলনা এসব অঞ্চলে গ্যাসের একসময় কিন্তু গ্যাস ছিলই না। এখনো যদি সংযোগ হচ্ছে তারপরেও কিন্তু আম সেসব অঞ্চলে তেমনভাবে আমরা দেখতে পাচ্ছি কারখানা গড়ে ওঠেনি। এর প্রধান কারণ কিন্তু এই শক্তি সম্পদের প্রাপ্তব্যতা। আচ্ছা, এরপরে দেখো কাঁচামালের সরবরাহ। তো কাঁচামাল যেখানে এর আগেও বলেছিলাম যে ব্যবসার প্রকৃতিতেও আমি এই কথাটি বলেছি যে কিছু বিজনেস আছে কাঁচামালের উপর ডিপেন্ড করে। যেমন আমি বলেছিলাম কি যে চা শিল্প বা লবণ কারখানা এগুলো আ এইসব অঞ্চল কিন্তু কাঁচামালের উপর নির্ভর করে। তো যেখানে কাঁচামালের সরবরাহ ভালো হবে সেসব অঞ্চলে কিন্তু আ সেসব জায়গাতে কিন্তু এই বিজনেস গুলো গড়ে উঠবে। তো এই কাঁচামালের উপর ডিপেন্ড করে মানে কাঁচামাল সরবরাহ কিন্তু ব্যবসার অবস্থানের উপর প্রভাব বিস্তার করে। এমন একটা জায়গায় ব্যবসায় আমি অবস্থান করলাম যেখানে কাঁচামাল টা আমি সংগ্রহ করতেই পাচ্ছি না। সেই অঞ্চলে। তাহলে কিন্তু আমি আমার ব্যবসায় অবস্থানটা খুব উপযুক্ত হবে না। এজন্য কাঁচামালের সরবরাহ ব্যবসার অবস্থানের উপর প্রভাব বিস্তার করে থাকে। এরপরে দেখো মূলধনের সহজলভ্যতা। আমরা জানি যে ব্যবসার অবস্থান কিন্তু মানে মূলধনের সহজলভ্যতাও কিন্তু ব্যবসার অবস্থানের উপর প্রভাব বিস্তার করে থাকে। যদি মূলধন আমরা খুব সহজে না পেয়ে থাকি অর্থাৎ উদ্যোক্তা সে তার মূলধন কম। ঠিক আছে? সে খুব বেশি মূলধন বিনিয়োগ করতে পারছে না বা সে মূলধনও জোগাড় করতে পারছে না। অর্থসংস্থান যেটিকে বলে আরকি। ব্যাংক থেকে হোক বা ধার করে হোক সে মূলধন সংগ্রহ করতে পারছে না বা তার বেশি মূলধনও নাই। তাহলে কিন্তু ব্যবসার অবস্থানটা ভালো জায়গাতে আমরা আ গ করতে পারব না। অর্থাৎ আমরা জানি যে উপযুক্ত স্থানে ব্যবসায়ের অবস্থান মানেই কিন্তু সে জায়গাতে আমাদের অবশ্যই মূলধন লাগবে। মূলধন ছাড়া আমরা কিন্তু উপযুক্ত স্থানে ব্যবসায়টি অবস্থান করতে পারব না। ঠিক আছে? তো এইজন্য মূলধনের বিষয়টা অর্থাৎ কেমন টাকা আছে আমার আমি গুলশানে আমার ব্যবসার অবস্থান করব, নাকি ধানমন্ডিতে করব, নাকি মিরপুরে করব, নাকি বস্তি এলাকায় করব। ঠিক আছে? এটা কিন্তু ডিপেন্ড করবে আমার মূলধন কতটা আছে।
ঠিক আছে? তো এটার উপরেই কিন্তু আমার এই ব্যবসার অবস্থান নির্ভর করে থাকে। এরপরে দেখো সমজাতীয় ও সহযোগী ব্যবসার উপস্থিতি। আমরা এই গত দিনের ক্লাসে এই জিনিসটা শিখেছি যে সমজাতীয় ও সহযোগী ব্যবসার উপস্থিতিও কিন্তু ব্যবসার অবস্থানের উপর প্রভাব বিস্তার করে। যে সকল অঞ্চলে সমজাতীয় সহযোগী ব্যবসার উপস্থিতি আছে সে সকল অঞ্চলে কিন্তু সেই ব্যবসায়গুলো আমরা দেখি গড়ে ওঠে। যেমন আমরা যদি গ্রিন রোডের দিকে তাকাই, তোমরা যারা ঢাকাতে এখন তোমরা তো ঢাকা কলেজে ঢাকাতেই থাকছো। দেখো যে গ্রিন রোডে একটি ব্যবসায়ী মানে এখানে কোন ব্যবসাটি বেশি তোমরা বলতে পারো? হ্যাঁ, এখানে হচ্ছে দেখা যাচ্ছে যে আম হসপিটাল এবং ফার্মাসি, তাই না? এগুলো ব্যবসা কিন্তু এখানে অনেক বেশি এবং একটির পরে দেখা যাচ্ছে গ্রিন লাইফ, তারপরে পাশেই হচ্ছে কি সেন্ট্রাল, তার পাশে কি ধানমন্ডি ক্লিনিক, আম তারপরে হচ্ছে আ স্কয়ার হসপিটাল, ল্যাব এইড দেখা যাচ্ছে পাশাপাশি অনেকগুলো হসপিটাল গড়ে উঠেছে। তো এটার কারণ কি সমজাতীয় ব্যবসার একটি ব্যবসা যেখানে হবে সেখানে তার আশেপাশে কিন্তু সেই সমজাতীয় ব্যবসায় গড়ে ওঠে এবং সহযোগী ব্যবসায়গুলো যেমন ল্যাব, আম এম হচ্ছে বিভিন্ন ওষুধের যে দোকান, ঠিক আছে? তো এই ব্যবসায়গুলো কি সহযোগী ব্যবসায়। তো এই সমজাতীয় সহযোগী ব্যবসায়ের উপস্থিতি যেখানে হবে সেখানে কিন্তু উক্ত ব্যবসায়টি গঠন সাধারণত হয়ে থাকে। এজন্য সমজাতীয় সহযোগী ব্যবসায়ের উপস্থিতিও ব্যবসার অবস্থানের উপর প্রভাব বিস্তার করে। ঠিক আছে? এরপরে দেখো রাজনৈতিক বিবেচনা। রাজনৈতিক বিবেচনাটিও ব্যবসার অবস্থানের উপর প্রভাব বিস্তার করে থাকে ব্যাপকভাবে। যে 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 সকল অঞ্চলে দেখা যাচ্ছে যে আম রাজনৈতিক বিভিন্ন বিষয় আছে, যে কিছু অঞ্চল আছে যেগুলোতে কি হয়ে থাকে যে কর অবকাশ দেওয়া হয়ে থাকে। যে সকল অঞ্চলে দেখা যাচ্ছে ভ্যাট মুক্ত বা সরি করমুক্ত, যেটি বলো না কেন, তো সেই সকল অঞ্চলে অনেক অঞ্চল আছে যেগুলোতে সরকার ভর্তুকি দিয়ে থাকে। ঠিক আছে? সেই সকল অঞ্চলে যদি ব্যবসায় করা যায় তাহলে অনেক খরচ কম হয়ে থাকে। তো এই রাজনৈতিক বিবেচনার যে অঞ্চলগুলো, এই অঞ্চলগুলোও কিন্তু ব্যবসার অবস্থানের উপর প্রভাব বিস্তার করে থাকে। আচ্ছা, এরপরে দেখো ভবিষ্যৎ সম্ভাবনা। যেসব অঞ্চলে ব্যবসায়ের আম উন্নয়নে ভবিষ্যৎ সম্ভাবনা বিদ্যমান, সেসব অঞ্চল কিন্তু সেসব অঞ্চলে কিন্তু ব্যবসায়ের অবস্থান হয়ে থাকে সেসব অঞ্চলে। অর্থাৎ ভবিষ্যৎ সম্ভাবনাও ব্যবসার অবস্থানের উপর প্রভাব বিস্তার করে থাকে। ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রিয় শিক্ষার্থী তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে ব্যবসায়ের অবস্থানের উপর কোন বিষয়গুলো প্রভাব বিস্তার করে থাকে। তাহলে এটি তোমাদের বাড়ির কাজ থাকলো। তোমরা অবশ্যই এটি আমি যেভাবে বললাম তোমরা সেভাবে নোট করবে, পয়েন্টগুলো লিখে এখান থেকে কিন্তু সৃজনশীল প্রশ্ন আসে। ওকে? আচ্ছা, এরপরে চলো আমরা চলে যাই যে ব্যবসার অবস্থান করছি যেখানে ব্যবসায়টি গঠন করা হয়। ঠিক আছে? বা যেখান থেকে ব্যবসায়টি পরিচালনা করা হয়। তো এই যে ব্যবসায়ের অবস্থান এটি আমরা নির্বাচন করব কিভাবে? এই নির্বাচন প্রক্রিয়া কিন্তু আছে। তাহলে চলো আমরা এই ব্যবসায় নির্বাচন করব কিভাবে এই প্রক্রিয়াটি এখন শিখে নিই। প্রথমে সেটি হচ্ছে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ। ১ম ধাপ, ব্যবসার অবস্থান আমরা কোথায় করব? সম্ভাব্য স্থান আমরা তো নির্ধারণ করে চিন্তা করব, তাই না? যে আমরা কোথায় ব্যবসার অবস্থানটি করতে পারি। সম্ভাব্য যে স্থানটি আমি মনে চিন্তা করব, ভাববো, সেই স্থান বা সেই স্থানগুলো সম্পর্কে কিন্তু আমাদের অবশ্যই ১ম এ তথ্য সংগ্রহ করতে হবে। ঠিক আছে? যে কোন আমার মানে স্থান নির্বাচন করার আগেই আমার এই তথ্য সংগ্রহের কাজটি করে ফেলতে হবে। বিভিন্ন তথ্য সংগ্রহ এখানে করতে হবে। যে মানে কোন জায়গাতে আম পরিবহন ব্যবস্থা ভালো আছে, বাজারের নিকটে কোন জায়গাটি, এই জায়গাটি কেমন, এখানে সস্তায় শ্রমিক পাওয়া যাবে কিনা, এখানে কাঁচামাল সরবরাহটা কেমন, ঠিক আছে? আ এখানে বাজারজাতকরণের সুবিধা কতটুকু আছে। তো এরকম বিভিন্ন তথ্য সংগ্রহ করতে হবে ১ম ধাপেই। ১ম ধাপেই কিন্তু স্থান নির্বাচনের আগেই আমাদের কি করতে হবে? তথ্য সংগ্রহ করতে হবে এবং ব্যাপকভাবে এই তথ্যের যে সংগ্রহগুলো আমরা করেছি সেগুলো ব্যাপকভাবে আমাদের বিশ্লেষণ করতে হবে, এনালাইসিস করতে হবে যে এখানে এটি দেখা যাচ্ছে এনালাইসিস করার সময় আমরা দেখতে পারবো যে জায়গাটিতে সমজাতীয় ব্যবসায় নাই, কিন্তু কি আছে?
বাজারের কাছাকাছি আছে। আবার দেখা যাচ্ছে পরিবহন ব্যবস্থা ভালো, কিন্তু সেই জায়গাতে কি নাই? আম সহযোগী প্রতিষ্ঠানগুলো নাই। আবার দেখা যাচ্ছে যে সহজে কিন্তু ওই জায়গাতে কস্ট অনেক বেশি ব্যবসায় করতে, আমাদের মূলধন অতটা নাই। তো এই যে তথ্য সংগ্রহ করে এই জিনিসগুলো বিশ্লেষণ বিষয়টা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিশ্লেষণ করতে হবে। তথ্যগুলো শুধু সংগ্রহ করলেই হবে না, সেই তথ্যগুলো কি করতে হবে? বিশ্লেষণ করতে হবে। এবং তথ্য সংগ্রহ বিশ্লেষণ যখন হয়ে যাবে, তখন আমরা কি করব? ২য় ধাপে, দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ? ২য় ধাপে আমরা কি করব? বিকল্প অবস্থান সমূহ শনাক্ত করব। যে আম একটি শুধুমাত্র যদি আমরা একটি জায়গা নিয়ে চিন্তা করি, তাহলে তথ্য সংগ্রহ করলে আমাদের কিন্তু আমরা মানে তুলনা করতে পারবো না যে কোন জায়গাটি ভালো। এই তুলনার বিষয় যে কোনটি সর্বোত্তম, এই তুলনার জন্য কিন্তু আমাদের বিকল্প অনেকগুলো স্থান আমাদের শনাক্ত করতে হবে। বিভিন্ন জায়গাতে যে আমি একটি ডিপার্টমেন্টাল স্টোর বা সুপার স্টোর দিব, এটি কোথায় দেওয়া যায়? ধানমন্ডি এলাকাতে যদি দিই, ধানমন্ডি এলাকা অনেক বড়, কোন জায়গাতে দিলে ভালো হয়? যদি আমি গুলশানে দিই, কোন জায়গাতে দিলে ভালো হয়? যদি আমি মিরপুরে দিই, মিরপুর কততে বা কোন জায়গাতে দিলে ভালো হয়? এই যে বিভিন্ন বিকল্প অবস্থান আমাদের হাতে নিতে হবে। একটি অবস্থান নিলে হবে না। অনেকগুলো বিকল্প অবস্থান আমাদের হাতে নিতে হবে এবং সেগুলো আমাদের শনাক্ত করতে হবে যে কোন জায়গাতে জমি ফাঁকা আছে, কোন জায়গাতে আমাদের অবস্থান, এই জায়গাতে দেখা যাচ্ছে ৪ টা জমি ফাঁকা আছে এবং ৪ টা জমি কোথায় অবস্থান করছে সেই বিকল্প অবস্থান সমূহ শনাক্ত ১ম এ আমাকে করতে হবে তথ্য সংগ্রহ করার পরে। তথ্য সংগ্রহ করলেই আমি অনেকগুলো বিকল্প স্থান কিন্তু পেয়ে যাব। ঠিক আছে? যেগুলো অঞ্চলে ব্যবসা স্থাপন করা যায়, সম্ভব। সেই স্থানগুলো আমরা পেয়ে যাব। সেই স্থানগুলো তখন আমাদের কি করতে হবে? শনাক্ত করতে হবে। এবং সেই স্থানগুলো যখন আমি শনাক্ত করে ফেলবো, তখন আমার কি করতে হবে? যে বিকল্প যে অবস্থান, সেই সবার মধ্যে তো আমি তথ্য সংগ্রহ করেইছি। এবার এই বিকল্প অবস্থান সমূহ আমার মূল্যায়ন করতে হবে আমাকে। খুব ভালো করে মূল্যায়ন করতে হবে। ঠিক আছে? যে কোন জায়গাতে এই ব্যবসায় অবস্থান করলে ভালো ফল পাওয়া যাবে। এই বিকল্প অবস্থান মূল্যায়নের সময় আমাদের যে লেকচার ১ অর্থাৎ ব্যবসা অবস্থান যে ১, ওখানে কিন্তু আমি ব্যবসা অবস্থানের যে আ উত্তম অবস্থানের যে বৈশিষ্ট্যগুলো, ওই বৈশিষ্ট্যগুলো কিন্তু তোমাদের পড়িয়েছিলাম। যেমন পরিবহন ব্যবস্থা উন্নত হতে হবে, হ্যাঁ? তারপরে শক্তি সম্পদের প্রাপ্তব্যতা হতে হবে, আ শ্রমিক কর্মীর প্রাপ্তব্য সহজে পেতে হবে, যেখানে কাঁচামাল সরবরাহ ভালো হবে, যেটি বাজারের নিকটে হবে। তো এই বিষয়গুলো অবশ্যই আমাকে দেখতে হবে বিকল্প অবস্থান সমূহ যখন আমি মূল্যায়ন করব। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো বিকল্প অবস্থান সমূহ মূল্যায়নের পরে আমার কি হবে? উত্তম বিকল্প অবস্থান চিহ্নিতকরণ। যখন আমি অনেকগুলো বিকল্প ১, ২, ৩, ৪, ৪ টা বিকল্প অবস্থান যখন আমি মূল্যায়ন করব। ৪ টা বিকল্প অবস্থান যখন আমি মূল্যায়ন করব, তখন আমাকে অবশ্যই গ্রেড দিতে হবে। গ্রেড ১, গ্রেড ২, গ্রেড ৩, গ্রেড ৪, অর্থাৎ দেখা যাচ্ছে আমি মুদি দোকানের একটি ব্যবসায় দিতে চাচ্ছি। ঠিক আছে? তো এই দোকানটি আমি যদি আম বাজারের নিকটে অবস্থান হয়, তাহলে আমি গ্রেড ১ দিতে পারি। যদি এটি ৪ রাস্তার মোড়ে হয়, তাহলে আমি গ্রেড ২ দিতে পারি। যদি এটি রাস্তার পাশে হয়, তাহলে আমি গ্রেড ৩ দিতে পারি। যদি এটি গ্রামের ভিতরে হয়, তাহলে আমি এটাকে গ্রেড ৪ দিতে পারি। তো এইভাবে বিকল্প অবস্থানসমূহ আমাকে মূল্যায়ন করে যেটি সর্বোত্তম বিকল্প, অর্থাৎ গ্রেড ১, সেটির অবস্থান কিন্তু আমার এখানে চিহ্নিত করতে হবে এবং এই চিহ্নিত করতে হবে কোন বিষয়গুলোর উপরে? ওই যে তোমাদের লেকচার ১ এ পড়ালাম যে বিষয়গুলো, যে উত্তম ব্যবসায় অবস্থানের বৈশিষ্ট্যগুলো। সেই বিষয়গুলো আমার মাথায় রেখেই কিন্তু আমাকে উত্তম বিকল্প অবস্থান চিহ্নিত করতে হবে। সুতরাং ফার্স্ট ক্লাসটি তোমরা যারা করোনি, অর্থাৎ ব্যবসা অবস্থান ১ ক্লাসটি যারা করোনি, আমার গত লেকচারটি, তোমরা অবশ্যই লেকচার ক্লাসটি করে নিবা। YouTube এ আছে, ঢাকা কলেজের পেজে আছে। ঠিক আছে? অবশ্যই ক্লাসটি করে নিবে। ওকে? আচ্ছা, উত্তম বিকল্প অবস্থান যখন আমার চিহ্নিত হয়ে গেল, তখন আমি কি করব? তখন আমাকে ব্যবসায়ের অবস্থান সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। বুঝতে পেরেছ? অর্থাৎ এখানে আমি উত্তম বিকল্প অবস্থান চিহ্নিত করে ফেললাম গ্রেড 1 কে।
বিভিন্ন দিক থেকে আমি গ্রেড 1 করেছি, গ্রেড 2 করেছি, গ্রেড 3 করেছি, গ্রেড 4 করেছি, তাই না? তো বিভিন্ন দিক বিবেচনা করে যে উত্তম ব্যবসায়ের যে অবস্থানগুলো আছে সেগুলো আমি চিন্তা করে কিন্তু আমি এই গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, গ্রেড 4 করেছি। এখন আমি ব্যবসায়ের অবস্থান সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত কোনটি নিব? অবশ্যই আমি গ্রেড 1 কে নিব। শুধুমাত্র গ্রেড 1 নিলেই হবে না। আমার মূলধন কতটা আছে সেই জায়গাতে নেওয়ার জন্য যে কত টাকা লাগবে, কোটি টাকা নাকি লাখ টাকা, আমার কি অত টাকা আছে কিনা সেটাও কিন্তু দেখতে হবে। শুধুমাত্র আমি খুব ভালো অবস্থান করতেই পারি, কিন্তু সেটার জন্য আমি আমার আমি সেটা কিনতে পারবো কিনা বা সেই জায়গাটা আমি ব্যবসায় পরিচালনা করতে পারবো কিনা সেটার জন্য তো আমার মূলধন লাগবে, তাই না? সে সমস্ত কিছু দিক বিবেচনা করে এবং সেখানে শ্রমিক পাওয়া যাবে কিনা, সেখানে আমি বাজারে পণ্য সহজে পৌঁছে দিতে পারবো কিনা বা সেখানে ক্রেতা কেমন পাওয়া যাবে, পরিবহন ব্যবস্থা খারাপ কিনা, এরকম সমস্ত বিষয় বিবেচনা করে ব্যবসার অবস্থান সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত এই পর্যায়ে নিতেই হবে। এবং এই চূড়ান্ত সিদ্ধান্ত যত তাড়াতাড়ি আমরা নিতে পারবো, তত তাড়াতাড়ি কিন্তু আমরা ব্যবসাটি শুরু করতে পারবো। ঠিক আছে? তো এই হচ্ছে ব্যবসায়ের অবস্থান নির্বাচন প্রক্রিয়া। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা যেটি শিখব সেটি হচ্ছে ব্যবসায়ের অবস্থান কিভাবে ব্যয়কে প্রভাবিত করে। ঠিক আছে? তো এই জিনিসটা শেখার আগে আমরা জানি যে ব্যবসায়ের ব্যয় কত প্রকার, তাই না? স্থায়ী ব্যয়, চলতি ব্যয়। তো এই যে স্থায়ী ব্যয় এবং চলতি ব্যয়ের উপর যে ব্যবসায়ের অবস্থানের প্রভাব, অর্থাৎ আমরা তো ব্যবসার অবস্থানটি একটি ব্যবসার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়, তাই না? তো এই ব্যবসার অবস্থানটি যত ভালো হবে, আমাদের মুনাফা, আমাদের বিক্রয় তত কিন্তু ভালো হবে। এবং মুনাফা বিক্রয় ভালো হলেই তো চলবে না, কিন্তু ব্যবসায় ব্যয়টাও তো আমাকে দেখতে হবে, তাই না? যে সেই ব্যয়টা বেশি হবে সেখানে ব্যবসায় অবস্থান করলে নাকি কম হবে, এটার উপর বিভিন্ন দিক বিবেচনা করেই কিন্তু আমার ব্যবসার অবস্থানটা গ্রহণ করতে হবে, বিবেচনা করতে হবে, নির্ধারণ করতে হবে, তাই না? তাহলে ব্যয়টা যখন আমি দেখব যে কোথায় আমার কম হচ্ছে, কোথায় বেশি হচ্ছে, কোন দিকটা স্যাক্রিফাইস করা উচিত, কোন দিকটা স্যাক্রিফাইস করা উচিত না, কোন ব্যয়টা আমার বিবেচনা করা উচিত। ঠিক আছে? এই বিষয়গুলো আমি তখনই ধরতে পারবো ব্যবসা অবস্থানের খালে, যখন আমি বুঝতে পারবো যে কিভাবে ব্যয়কে প্রভাবিত করে। তাই তো? তাহলে প্রিয় শিক্ষার্থী, চলো আমরা দেখে নিই যে ব্যবসার অবস্থান কিভাবে ব্যয়কে প্রভাবিত করে। প্রথমত বলা হচ্ছে যে স্থায়ী ব্যয়ের উপর ব্যবসায়ের অবস্থানের প্রভাব। সেই স্থায়ী ব্যয়ের উপর ব্যবসায়ের অবস্থানে কিছু প্রভাব লক্ষ্য করা যায়। সেই প্রভাবটা কি চলো দেখি। যেমন প্রথমত হচ্ছে জমি ক্রয় বা লিজ গ্রহণ। আচ্ছা, ব্যবসার অবস্থানটি কোথায় হবে এটার উপর ডিপেন্ড করে কিন্তু এটার ব্যয়টাও কেমন হবে। যদি আমরা শহরে, বাজারের নিকটে ব্যবসায়টি করে থাকি, তাহলে কিন্তু এখানে জমির বাবদ যে ক্রয়টা সেটি কিন্তু অনেক বেশি হবে। আবার যদি গ্রাম অঞ্চলে করে থাকি তাহলে জমি বাবদ ক্রয়টা কিন্তু আমাদের অনেক কম হবে। তো এটার উপর কিন্তু আমাদের ব্যবসা অবস্থান নির্ভর করে। আবার যদি খুব ভালো জায়গায়, অর্থাৎ ৪ রাস্তার মোড়ে, বাজারের নিকটে, ঠিক আছে? এইরকম জায়গায় যদি আমি ব্যবসাটা অবস্থান করি, সেখানে কিন্তু জমির যে ক্রয় মূল্য সেটি কিন্তু অনেক বেশি। তবে সেখানে আমার যদিও ব্যয় বৃদ্ধি পেল, কিন্তু অপরদিকে কিন্তু মানে ব্যবসায়ের যে অবস্থানের যে সুবিধাটা, অর্থাৎ বাজারজাতকরণ যে সুবিধাটা, আমি সহজেই পণ্যটি ক্রেতার কাছে পৌঁছে দিতে পারবো। সেইখানে কিন্তু আবার বাজারজাতকরণ যে সুবিধাটা, সেই সুবিধাটা কিন্তু আমার আবার সেখানে পেতে পারবো। যার ফলে বাজারজাতকরণ ব্যয়টা আমার কিন্তু আবার এখানে হ্রাস পাবে। তো এই দিকে কিন্তু স্থায়ী ব্যয়ের উপর যে ব্যবসার অবস্থান আমরা এখানে শিখলাম জমি ক্রয়ের ক্ষেত্রে। এরপরে বলা হচ্ছে নির্মাণ ব্যয়। নির্মাণ ব্যয়ের উপরও কিন্তু কি হয়, ব্যবসার অবস্থান প্রভাব বিস্তার করে। যেমন যদি আমি শহরে খুব ভালো জায়গাতে ব্যবসায়টি নির্মাণ করি, তাহলে নির্মাণ ব্যয় কিন্তু আমার বৃদ্ধি পাবে। আর যদি আমি গ্রামে ব্যবসায় নির্মাণ করি, তাহলে কিন্তু নির্মাণ ব্যয়টা আমার তুলনামূলক কম হবে। আচ্ছা, এরপরে দেখো চলতি ব্যয়ের উপর ব্যবসায়ের অবস্থানের প্রভাব। চলতি ব্যয় কোনগুলো? যেমন ভাড়া। ভাড়ার উপর যদি আমি ভাড়া নিই, আমার ব্যবসায় যেখানে আমি করব সেই জায়গাতে যদি আমি ভাড়া নিই, তো সেক্ষেত্রে যদি আমি শহরে ভালো জায়গাতে আমার ব্যবসায়ীর যে দোকান ভাড়া নিব, সেই দোকান ভাড়া যদি আমি সেখানে নিই, তাহলে কি হবে? ভাড়াটা অনেক বেশি পড়বে, তাই তো?
আর যদি আমি তুলনামূলক কম ভালো জায়গাতে, অর্থাৎ ওরকম ডেভেলপড হয়নি, বা গ্রামে যদি আমি আমার বিজনেস ভাড়া নেই, ব্যবসায়ের দোকানটি, তাহলে কিন্তু সেখানে আমার ভাড়াটি কম পড়বে, কিন্তু অন্যান্য সুযোগ সুবিধাও কিন্তু আমাকে অবশ্যই দেখতে হবে। আচ্ছা, এরপরে দেখো পরিবহন ও যোগাযোগ খাতে ব্যয়। যদি আমার ব্যবসাটা যেখানে অবস্থান করবে, সেখানে যদি পরিবহন ও যোগাযোগ মানে যোগাযোগ ব্যবস্থা ভালো হয়, তাহলে কিন্তু আমার অবশ্যই পরিবহন ও যোগাযোগ খাতে ব্যয়টা কম হবে। আর যদি পরিবহন ও যোগাযোগ খাতে আম, আম, ব্যবস্থা যদি আমার ভালো না হয়, সেক্ষেত্রে কিন্তু পরিবহন ও যোগাযোগ খাতে ব্যয়টা আমার অনেক বেশি হয়ে যাবে, তাই না? ভাঙাচোরা রাস্তা, সেখানে বাস যায় না, কোনো গাড়ি ঢোকে না, সেখানে আমার রিক্সায় যেতে হবে, তো তারপর আবার গাড়ি পাল্টাতে হবে, আবার ভ্যানে চড়তে হবে, এরকম যদি জায়গা হয়ে থাকে, তাহলে কিন্তু আমার পরিবহন ও যোগাযোগ খাতে ব্যয় বৃদ্ধি পাবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো শ্রম ব্যয় বা বেতন। এটি কি? যে সকল অঞ্চলে দেখা যাচ্ছে যে শহর অঞ্চলে সাধারণত শ্রম ব্যয় বা শ্রমিক কর্মচারীর বেতন একটু বেশি দিতে হয়, যেমন ঢাকা অঞ্চলে যেমন দিতে হবে, আম, অন্যান্য অঞ্চলে, অর্থাৎ একটু গ্রামের দিকে, ঠিক আছে, তেমন কিন্তু দিতে হবে না। হ্যাঁ, তো এই জন্য ডেভেলপড অঞ্চলগুলোতে সাধারণত কর্মচারীদের বেতন, উম, ব্যয় এগুলো বেশি, শ্রম ব্যয় এগুলো বেশি হয়ে থাকে। আবার মানে কম ডেভেলপড অঞ্চলে বা গ্রামে কিন্তু শ্রম ব্যয় বা বেতন কম হয়ে থাকে। এটিও কিন্তু আমাদের মাথায় বিবেচনা করতে হবে। আচ্ছা, কর বাবদ ব্যয়। ঠিক আছে, এই কর বাবদ ব্যয়টাও কিন্তু আমাকে মাথায় রাখতে হবে যে কোন অঞ্চলে কিছু মানে অঞ্চল আছে, যেসব অঞ্চলে কর অবকাশ সুবিধা দেয় সরকার, আবার কিছু প্রোডাক্ট আছে যে প্রোডাক্টগুলোতে সরকার ভর্তুকি দেয়, কর অব্যাহতি করে, আবার কিছু প্রোডাক্ট আছে যে প্রোডাক্টগুলোতে সরকার অনেক বেশি পরিমাণে কর দেয়, আবার কিছু জায়গা আছে যে জায়গাতে সরকার দেখা যাচ্ছে যে আরো দোকানে ভ্যাট বেশি নিচ্ছে। তো এই বিষয়গুলো কিন্তু আমার মাথায় মানে মাথায় রাখতে হবে যে কর বাবদ ব্যয় আমার এই যে অঞ্চলে আমি ব্যবসাটি অবস্থান করছি, সেই মানে সেই জায়গাতে এবং যে প্রোডাক্টে করছি, সেই জায়গাতে কর বাবদ ব্যয়টি কেমন হবে। যদি কর অবকাশ অঞ্চল হয়, তাহলে কিন্তু আমার কর বাবদ ব্যয়টা হ্রাস পাবে, আর যদি কর অবকাশ অঞ্চল না হয়, তাহলে কিন্তু আমার কি হবে না, কর বাবদ ব্যয়টা বৃদ্ধি পাবে। তো এই দিকটা চিন্তা করেও কিন্তু আমাদের ব্যবসা অবস্থান করতে হবে, এবং এই কর বাবদ ব্যয়ও ব্যবসা অবস্থানকে কি করছে, ব্যবসা অবস্থান এখানে কিন্তু প্রভাবিত হচ্ছে, তাই না? তো এই হচ্ছে ব্যবসায়ের অবস্থান কিভাবে ব্যয়কে প্রভাবিত করে। তো শিক্ষার্থী, আমরা জানলাম যে যদি পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা ভালো হয়, তাহলে এই খাতে আমাদের ব্যয় কমে যায়। আবার দেখা যাচ্ছে ভালো জায়গাতে বা বাজারের কাছাকাছি যদি আমি ব্যবসাটা অবস্থান করি, সেখানে আমার জমি ক্রয় বাবদ বা নির্মাণ বাবদ ব্যয় বেশি হলেও আমার বাজারজাতকরণ ব্যয়টা আবার সেক্ষেত্রে কমে যায়। ঠিক আছে? আম তো শ্রম ব্যয় দেখা যাচ্ছে যে খুব ডেভেলপড অঞ্চলে, যেখানে শ্রমিক পাওয়া যাচ্ছে অনেক বেশি, সেই অঞ্চলে যদি আমি আমার ব্যবসাটা স্থাপন করি, তাহলে শ্রম বাবদ ব্যয় আবার সেখানে, যেখানে অনেক শ্রমিক পাওয়া যায়, সেখানে কিন্তু আমার শ্রম বাবদ ব্যয় আবার একটু কমে যায়। আবার যেখানে শ্রমিক পাওয়া যায় না, সেখানে কিন্তু আমার আবার শ্রম বাবদ ব্যয়টা বৃদ্ধি পাবে। আবার দেখা যাচ্ছে অনেক অনুন্নত অঞ্চলে সরকার কর অবকাশ দেয়, সে সকল অঞ্চলে আমার কর বাবদ ব্যয় কমে যাবে। আবার যে সকল ডেভেলপড অঞ্চল যেগুলো, সেগুলোতে কর অবকাশের সুবিধা নাই, সে সকল অঞ্চলে কিন্তু আমার কর বাবদ ব্যয় বৃদ্ধি পাবে। তো প্রিয় শিক্ষার্থী, এই বিষয় মানে এই সকল দিক বিবেচনা করে কিন্তু আমাদের ব্যবসায়ের অবস্থান কোথায় হবে সেটি নির্ধারণ করা জরুরি। সেইগুলো বিবেচনা করে আমাদের ব্যবসার অবস্থান কোথায় হবে এটি নির্ধারণ করতে হবে। তো আমরা তাহলে শিখে গেলাম যে ব্যবসার অবস্থান কিভাবে ব্যয়কে প্রভাবিত করে। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা ৩ টা টপিকস পড়ে নিয়েছি। আজকে আচ্ছা, আরেকটি বিষয় দেখো এখানে, সেটি হচ্ছে উপকরণ সংগ্রহ ব্যয়। এমন জায়গাতে আমাদের ব্যবসায় মানে অবস্থান করতে হবে যেখানে আমার উপকরণ সংগ্রহ ব্যয়টা কম হয়। অর্থাৎ যে সকল অঞ্চলে উপকরণ সংগ্রহ আমি খুব সহজেই পেয়ে যাব, সে সকল অঞ্চলে উপকরণ সংগ্রহ ব্যয়টা কি হবে? কি হবে? কম হবে। আর যে সকল অঞ্চলে আমাকে উপকরণ সংগ্রহ করতে হবে,
মানে দেখা যাচ্ছে বিদেশ থেকে আমদানি করতে হচ্ছে বা অন্য অঞ্চল থেকে আমাকে নিয়ে আসতে হচ্ছে, সে সকল ক্ষেত্রে কিন্তু আমার উপকরণ সংগ্রহ ব্যয়টা বৃদ্ধি পাবে। এটির উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের ব্যবসার অবস্থানটা নির্ধারণ করতে হবে। যদি আমি আম লবণের কারখানা করি তাহলে সমুদ্রের উপকূলে আমাকে করতে হবে। না হলে আমাকে আবার পানি টেনে নিয়ে আসতে হবে না, এটা সম্ভব না। আবার চায়ের ক্ষেত্রেও চা শিল্প যেটি সেটিও কিন্তু চা বাগানের আশেপাশেই সাধারণত করা হয়ে থাকে, যেহেতু এখানে উপকরণ সংগ্রহ ব্যয়টা কম হবে। তো এগুলো যদি আমরা অন্য জায়গাতে স্থানান্তর করি, ব্যবসায়টি অন্য জায়গায় করি, তাহলে কিন্তু আমার এক্ষেত্রে উপকরণ সংগ্রহ ব্যয়টা অনেক বৃদ্ধি পাবে। তো এই যে উপকরণ যেখানে আমি পাবো বেশি, সেখানেই আমি ব্যবসাটা স্থাপন করলে আমার উপকরণ সংগ্রহ ব্যয় কি হবে? কম হবে। তবে সব রকম উপকরণ তো আমাদের দেশে পাওয়াই যায় না। কিছু আমাদের উপকরণ, কিছু কাঁচামাল আমাদের তো বিদেশ থেকে আমদানি করতেই হয়। সেটির উপর সেটি করলে কিন্তু আমাদের উপকরণ ব্যয় আবার বৃদ্ধি পেয়ে যাবে। তো এই সকল বিবেচনা করে কিন্তু আমাদের ব্যবসার অবস্থান নির্ধারণ করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, এই হচ্ছে আমাদের স্থায়ী ব্যয় এবং চলতি ব্যয়কে প্রভাবিত করে ব্যবসার অবস্থান কিভাবে, সেটি আমরা জানলাম। তো আজকে এই পর্যন্তই। আজকে বাড়ির কাজ তোমাদের আমি সেভাবে দিইনি। আজকে আমি যেগুলো পড়িয়েছি, যে ৩ টে টপিকস এবং আগের যে টপিকসগুলো পড়িয়েছি, সবগুলোই তোমাদের আজকের বাড়ির কাজ থাকলো। তোমরা এগুলো পড়াশোনা করে নোট করবে এবং ক্লাসরুমে দেখা হলে আমি কিন্তু সবার কাছ থেকে সেই খাতাগুলো চেক করব। আমি আবারও বলছি, ঠিক আছে? তো তোমাদের সকলকে ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করছি আমার ক্লাস। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে বাড়িতে অবস্থান করো, ঠিক আছে? আর আমার জন্য দোয়া করো। আর সময় সবকিছু কিন্তু এখন ঠিকঠাক মতো চলছে। প্রতিটা পরীক্ষা কিন্তু ঠিকঠাক মতো হয়ে যাচ্ছে। এখন আর তোমাদের এমন সম্ভাবনা না যে তোমাদের পরীক্ষা ছাড়াই তোমাদের এখন পাস দিবে। সুতরাং এবং আমাদের টিকাও চলে এসেছে, ভ্যাকসিনও চলে এসেছে। সুতরাং এখন খুব শীঘ্রই আমাদের তোমাদের সাথে দেখা হবে। হ্যাঁ? কলেজের শ্রেণীকক্ষে। সুতরাং যারা পড়াশোনা করেছো তাদের জন্য কিন্তু হাততালি থাকবে। ওকে? আমি কিন্তু খাতাগুলো সবার চেক করব। অবশ্যই তোমার ইমেজ বৃদ্ধি করার জন্য হলেও কিন্তু তোমার অবশ্যই ক্লাসগুলো করে নোট করে রাখা উচিত এখনই। যদি কোনো ক্লাস না করে থাকো, না করতে পারো পূর্বে, তাহলে অবশ্যই ক্লাসগুলো করে নাও এবং সেই মতো নোট করে নাও। ওকে? তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। ধন্যবাদ সকলকে।